to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today we discussed about the topic ELISA. ELISA is a technique. It's called as enzyme linked immunosorbent assay. This technique is a biotechnological tool that is used in detection of any antigen or antibody in any blood sample or serum. তো এলাইজা টেকনিক কিভাবে কাজ করে সেই সব সম্পর্কে আজকে আমরা তার ওভারভিউ বা ব্রিফ একটা কনসেপ্ট ক্লিয়ার করব। প্রথমেই আমাদের পরিচয় দিয়ে দিই, আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। তো চলো আমরা দেখি যে হোয়াট ইজ এলাইজা, এই টেকনিকটা কিভাবে করা হয়। এলাইজা, দ্য ফুল ফর্ম অফ এলাইজা ইজ এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। নামের মধ্যে তোমরা বুঝতে পারছো যে এমন একটা অ্যাসে মিন্স টেকনিক হোয়ার এনজাইম ইজ লিঙ্কড। এই এলাইজা টেকনিক সাধারণভাবে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো প্রোটিন যেটা আমাদের বডির জন্য হার্মফুল, সেই প্রোটিন বা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা পেপটাইড এদেরকে ডিটেক্ট করতে ব্যবহৃত হয়। এলাইজা আবিষ্কার করার আগে যে টেকনিকটা ইউজ করা হতো সেটা ছিল RIA, দ্যাট ইজ রেডিও ইমিউনো অ্যাসে। এই রেডিও ইমিউনো অ্যাসেতে একই টেকনিক, একই প্রিন্সিপাল, বাট এখানে রেডিও লেভেল অ্যান্টিজেন বা অ্যান্টিবডি ইউজ করা হতো, কিন্তু এলাইজাতে সেটা এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে করা হয়ে থাকে। Actual ELISA is an antigen-antibody reaction. In 1971, ELISA was introduced by Peter Perlman and Eva Engvall at Stockholm University in Sweden. It is common laboratory technique which is usually used to measure the concentration of antibodies or antigens in the blood or serum. এলাইজা এমন একটা টেকনিক যেটা সাধারণভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে রিয়াকশান সেইটাকে ডিনোট করতে পারে। ব্যাপারটা তোমাদের আগে একটু বুঝিয়ে বলি যে কি এই টেকনিকটা কিভাবে কাজ করে। সাপোজ তুমি কোনো একটা রোগ দ্বারা আক্রান্ত হয়েছো, তাহলে কোনো রোগ দ্বারা বা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে বডির মধ্যে কি তৈরি হয়, সেই রোগ বা অ্যান্টিজেনের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে ডিউ টু বডির ইমিউন সিস্টেম। তাহলে তোমার বডিতে যদি কোনো রোগ দ্বারা আক্রান্ত হও বা কোনো অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হও, নয় তুমি সেই অ্যান্টিজেনটা পাবে, নয় তুমি সেই অ্যান্টিজেন অ্যান্টিজেনের তৈরি কোনো প্রোডাক্ট বা কোনো প্রোটিন বা পেপটাইড তুমি সেখান থেকে পাবে, অথবা অ্যান্টিজেনের এগেনস্টে কোনো অ্যান্টিবডি তুমি সেখান তোমার ব্লাড বা সিরাম থেকে পেতে পারো। তাহলে এই এলাইজা টেকনিকে কি করা হয়, ব্লাড অর সিরাম, the sample, if you are attacked with any virus or affected with any virus or bacteria or any antigen, then in our body due to our immune system antibodies are produced, and these antibodies can be detected by this technique ELISA, and you can confirm about the disease by detect antibody or by detect antigen, or antigen produced any peptide or any hormone or many things. So we have to target first our targeted protein, that is our targeted antigen or targeted antibody of any disease. কোনো একটা রোগকে ডিটেক্ট করতে গেলে সেই রোগটা যদি আমাদের বডিতে হয়, বা ধরো কোনো ভাইরাস দ্বারা কোনো ঘটিত রোগ আমার বডিতে হয়েছে কিনা সেটা ডিটেকশনের জন্য, সেই ভাইরাস যদি আমার বডিতে হয় তাহলে কী রকমের অ্যান্টিবডি আমাদের বডি তৈরি করবে সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, বা সেই অ্যান্টিজেনটা কি প্রোটিন তৈরি করবে, সেই প্রোটিন স্যাম্পল বা সেই অ্যান্টিবডি স্যাম্পল যদি আমরা আমাদের ব্লাড স্যাম্পলে বা সিরাম স্যাম্পলে খুঁজে পাই, তাহলেই আমরা কনফার্ম হব যে হ্যাঁ আমি বা কোনো পেশেন্ট সেই রোগ দ্বারা আক্রান্ত হয়েছে। এলাইজা সেই টেকনিকটাকেই বলা হয়, অর্থাৎ যে টেকনিকের মাধ্যমে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডির যে রিয়াকশানটাকে ফলো বা ডিটেক্ট আউট করতে পারা যায়, সেই টেকনিকটাই হচ্ছে এলাইজা। এর নাম এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। ইমিউনোসরবেন্ট মানে বুঝতে পারছো ইমিউনোলজিক্যাল একটা প্রসেস, অ্যাসে মানে টেকনিক, এবং এখানে এনজাইম কাজ করছে। কিভাবে কাজ করছে সেটাও আমরা আস্তে আস্তে বলবো। এই এলাইজা টেকনিক 1971-এ পার্লম্যান
এবং এংভাল অ্যাট স্টকহোলম ইউনিভার্সিটি সুইডেনে এই এলাইজা টেকনিকটা প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন। ওকে, অ্যান্ড the most common type of enzyme immunoassay used is enzyme linked immunosorbent assay. বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এই সমস্ত ডিটেক্ট করার বা ধরো কোনো রোগ ডিটেক্ট করতে গেলে ব্লাড স্যাম্পলে যদি সেই রোগটা আক্রান্ত হয়, রোগে আক্রান্ত ঘটে এবং সেই স্যাম্পল যদি আমরা সেই স্যাম্পলে যদি অ্যান্টিজেন বা অ্যান্টিবডিটাকে পাই তাহলে কিন্তু খুব সহজে ডিটেকশন করা যায় সেই রোগটা। তাহলে এই টেকনিকটা এখন বহুলভাবে ব্যবহৃত হচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা টেকনিক বলতে পারি। ডেঙ্গু থেকে শুরু করে HIV থেকে শুরু করে খুব সহজে এলাইজা টেকনিক কিন্তু করা যায়। তাহলে চলো ব্যাপারটা বুঝি যে কিভাবে এই টেকনিক করা যায়, কি কি এই এলাইজা করতে সাধারণভাবে লাগে। দেখো, এলাইজা এই টেকনিকটা করতে গেলে যেটা লাগে, একটা বড় প্লেট থাকে, আমি সেই ছবিগুলো তোমাদের দেখাবো। একটা বড় প্লেট লাইক রিজিয়ন যেখানে 96 ওয়েল থাকে। তোমাদের যদি ছবিটা দেখাই, ছবিটা আছে এই যে, অনেকটা এইরকম টাইপের দেখতে, 96 ওয়েল কিন্তু রয়েছে। এই এক একটা গোল গোল যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ওয়েল। সেই ওয়েলে কি হয় সেটা আমরা দেখবো, তার আগে বুঝে নিই। তাহলে আমরা দেখছি যে এলাইজাতে 96 ওয়েল কোটেড উইথ আইদার ইনঅ্যাক্টিভেটেড অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। কোটেড প্লেট মানে এমন একটা প্লেট যেখানে 96 ওয়েল রয়েছে। ওয়েল মানে এরকম ধরো বাক্সের মতো একটা দেখতে, তার মধ্যে এরকম ছোট ছোট গোল গোল এই যে ওয়েলগুলো রয়েছে, প্রচুর ওয়েল রয়েছে, প্রায় টোটাল হচ্ছে 96 ওয়েল রয়েছে। এবং এই যে কোটেড প্লেট, এটা হচ্ছে প্রায় পলিস্টিরিন দিয়ে তৈরি হয়ে থাকে, পলিস্টিরিন। ওকে, নাও এই কোটেড প্লেটের মধ্যে কিন্তু ইনঅ্যাক্টিভেটেড অ্যান্টিজেন বা অ্যান্টিবডি সেটা লাগানো অবস্থায় থাকে। সেটা লাগিয়ে কি করা হয়, কিভাবে ডিটেকশন করা হয়, সেই প্রিন্সিপাল বা ওভারভিউতে আমরা যাচ্ছি। তারপরে হচ্ছে ধরো এই কন্ট্রোল, অ্যাকচুয়াল এই টেকনিকটা এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, তো মানে এখানে একটা কালার জেনারেট হয় এবং আমরা একটা কন্ট্রোল মানে একটা ওয়েল আছে, মানে ধরো প্রত্যেকটা একটা প্লেট, তার মধ্যে প্রচুর ওয়েল রয়েছে। এবার যে চেঞ্জটাকে বুঝতে গেলে আমাকে একটা কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল মানে কি, একটা অর্ডিনারি, যেটা একদম জল বা একটা এমনি স্যাম্পল রেখে দিচ্ছি, কোনো চেঞ্জ হলো না, সেটা কন্ট্রোল। কন্ট্রোল থেকে আমি যদি দেখি যে বেশি হলুদ কালার তৈরি হলো না, ধরো সাপোজ আমি এটা বলছি, ধরো কোনো একটা স্যাম্পলে একটা ওয়েলে ভীষণ হলুদ কালারের একটা কালার সাবস্টেন্স তৈরি হলো, কিন্তু অন্যগুলোতে সেটা তৈরি হলো না। তাহলে এই যে তৈরি হলো না, সেটার সাপেক্ষে আমি দেখছি যে অন্য ওয়েলগুলো কি একটু কালারফুল অর কালারলেস। তাহলে আমাকে সেটা বুঝতে গেলে একটা কন্ট্রোল রাখতে হবে, যেটা খুব অর্ডিনারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনজুগেট। কনজুগেট মানে হচ্ছে জোর, কার সাথে যুক্ত আছে, এনজাইম লেবেলড অ্যান্টিবডিজ অর অ্যান্টিজেন। আমরা একটা দেখলাম যে প্লেটের মধ্যে একটা ইনঅ্যাক্টিভেট অ্যান্টিবডি বা অ্যান্টিজেন লাগানো অবস্থায় রয়েছে। এইবারে আমি দেখছি যে আমি আর একটা অ্যান্টিবডি বা অ্যান্টিজেন ইউজ করবো এক্ষেত্রে, যেখানে এনজাইম কিন্তু লাগানো থাকে। অ্যান্টিবডিকে সাধারণত ওয়াই শেপের দেখানো হয় এবং তার গায়ে এনজাইম লাগানো থাকে। আমরা কি জানি, এনজাইম এক ধরনের প্রোটিন, যে এনজাইমের কাজ কি, যে কোনো রিয়াকশনের বেগ বাড়ানো। এনজাইম বা অনেকটা ক্যাটালিস্টের ভূমিকা কাজ করে, আমাদের বডিতে প্রচুর এনজাইম রয়েছে। তো সেই রকমই এখানে একটা এনজাইম দিয়ে লেবেল করা একটা অ্যান্টিবডি এক্ষেত্রে ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয় আমরা বলবো। এবার চলো আসি আমরা সাবস্ট্রেট। রিয়াক্টস উইথ এনজাইম পোর্শন অফ দ্য কনজুগেট টু প্রডিউস কালার। এবার দেখো, আমরা এমন একটা এনজাইম ইউজ করব বা এমন একটা সাবস্ট্রেট মানে কি, তারা একটা রিয়াকশান হচ্ছে, একটা রিয়াকশান হতে গেলে সেই রিয়াকশানটা খুব তাড়াতাড়ি হতে গেলে বা একটা প্রোডাক্ট তৈরি হতে গেলে এনজাইম যে কাজটা করে, প্রথমত এনজাইম, সাবস্ট্রেট মানে একটা পদার্থ যার সাথে, মানে রিয়াকশানের যে পদার্থ যার সাথে সাবস্ট্রেটের সাথে এনজাইমটা যদি লাগে তবে তৈরি হয় প্রোডাক্ট। ধরো একটা মানে আমি একটা বাইরের একটা এনজাইমটা ক্যাটালিস্ট ইউজ করা হচ্ছে, ধরো সাপোজ হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল তৈরি হবে সাপোজ। তাহলে এই হাইড্রোজেন অক্সিজেনের সাথে আমি একটা এনজাইম, এরা হচ্ছে সাবস্ট্রেট, একটা এনজাইম আমি নিয়ে নিলাম, তাহলে
প্রোডাক্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি H2O তৈরি হচ্ছে। এখানেও তাই, সাবস্ট্রেট হচ্ছে একটা মেটেরিয়াল যেখান থেকে প্রোডাক্ট তৈরি হবে, সাবস্ট্রেট হচ্ছে কাঁচামাল যেখান থেকে আমার প্রোডাক্টটা তৈরি হবে, সেইটা তৈরি হতে গেলে আমাকে এনজাইমটা লাগছে। তাহলে একটা প্রোডাক্ট তৈরি হতে গেলে আমাকে এনজাইম শুধু লাগলে হবে না, সাবস্ট্রেট লাগবে, বা সাবস্ট্রেট থাকলে হবে না, সাবস্ট্রেটের সাথে এনজাইম যুক্ত হলে প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি তৈরি হবে, অ্যাক্টিভেশন এনার্জি অনেকটা বেড়ে যাবে, অ্যাক্টিভেশন এনার্জি অনেকটা কমে যাবে, মানে অনেক কম অ্যাক্টিভেশন এনার্জিতেই প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে উইথ দ্য হেল্প অফ এনজাইম, তাই তো? তাহলে আমি কি বলছি, তাহলে এটাকে বলছি সাবস্ট্রেট। আমরা এই এনজাইম সাবস্ট্রেটের রিয়াকশানটাকে আমরা এই এলাইজা টেকনিকে ইউজ করব। তাহলে কিভাবে ইউজ করব দেখি। আমি একটা অ্যান্টিবডির সাথে এনজাইম আগে থেকে লাগিয়ে রেখেছি, কিন্তু ইন কেস অফ সাবস্ট্রেট যদি আমি সাবস্ট্রেট ইউজ না করি তাহলে কোনো প্রোডাক্ট তৈরি হবে না। আমি এমন একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি যেই প্রোডাক্টটা কালার তৈরি করবে, এবং সেই প্রোডাক্টটা তখনই কালার তৈরি করবে যখন সেই সাবস্ট্রেটের সাথে এনজাইমটা অ্যাড হবে। তাহলে আমি অ্যান্টিবডির সাথে এনজাইমটাকে ঢুকিয়ে দিয়েছি, কিন্তু সাবস্ট্রেট যদি না অ্যাড হয় তাহলে প্রোডাক্ট তৈরি হবে না। এবং আমি যদি ভালো করে ভিজুয়ালি জিনিসটাকে বুঝতে চাই তাহলে আমাকে একটা এমন কিছু ক্যারেক্টার এর মধ্যে তৈরি করতে হবে, তাহলে ভিজুয়ালি খুব সহজে আমরা বুঝতে পারবো। সেই কারণে অ্যান্টিবডির সাথে যেমন এনজাইমকে অ্যাড করে দেওয়া হয়, সেই রকম পরবর্তীকালে অ্যাড করা হচ্ছে সাবস্ট্রেট। যেই না এনজাইম এবং সাবস্ট্রেটের একটা রিয়াকশান হচ্ছে তখনই তৈরি হচ্ছে প্রোডাক্ট। এখানে সেই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে ইয়েলো কালার কোনো প্রোডাক্ট, এবং কালার প্রোডাকশান হচ্ছে। এটা একটা ক্রোমোজেনিক কম্পাউন্ডের মতো ব্যবহার করছে। ক্রোমোজেনিক মানে যেটা কালার তৈরি করছে। তাহলে এই জন্য আমি এখানে সাবস্ট্রেট ইউজ করছি। অ্যান্ড দেন কি ওয়াশ কনসেন্ট্রেশন, যখনই ধরো আমি একটা অ্যান্টিবডি ধরো বাইরে থেকে ইউজ করছি বা ধরো কিছু অ্যাড করছি, এবার একটা তো আমরা জানি কি, একটা ধরো অ্যান্টিজেন থাকলো, সেই অ্যান্টিজেনের জন্য স্পেসিফিক অ্যান্টিবডি থাকে, ওই অ্যান্টিজেনকে যে ধরে। অ্যান্টিবডির কাজ কি আমাদের বডিতে? অ্যান্টিবডির কাজ হচ্ছে আমাদের বডিতে যদি ধরো কোনো অ্যান্টিজেন প্রবেশ করে বা কোনো বাইরের ফরেন পার্টিকেল প্রবেশ করে, দেহের যে প্রোটেকশন সেলগুলো তার মধ্যে বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় অ্যান্টিবডি। লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল সবাই তোমরা জানো টাইপ অফ ডাব্লিউবিসি। তার মধ্যে লিম্ফোসাইটের আবার দু রকমের হয়, টিআরবি, এই বি লিম্ফোসাইট থেকে তৈরি হয় অ্যান্টিবডি। সেই অ্যান্টিবডি কি হয়, একদম সোজা করে অ্যান্টিজেনটাকে ধরে ও কিন্তু অ্যান্টিজেনটাকে নষ্ট করতে পারে না, ও হচ্ছে ডিটেক্ট করতে পারে যে দিস ইজ অ্যান্টিজেন, এবং তখন প্রোটেকশন সেলগুলো এসে অ্যান্টিজেনযুক্ত সেলটাকে নষ্ট করে, বা ওরা যেটা করতে চায় সেটাই সেই সেলের সাথে করে। তাহলে আমাকে দেখো, আমি যে অ্যান্টিজেন, যদি আমার স্যাম্পল ব্লাডে অ্যান্টিজেন থাকে বা স্যাম্পল সিরামে কোনো অ্যান্টিবডি থাকলো, তাহলে সে অ্যান্টিজেনের সাথে বা কোটেড অ্যান্টিজেনের সাথে বা কোটেড অ্যান্টিবডির সাথে অ্যাটাচ হলো, এবং অ্যাটাচ হওয়ার পর আমি যদি আবার অ্যান্টিজেন বা অ্যান্টিবডি অ্যাড করি কনজুগেটেড, তাহলে কোনো মানে ধরো অনেকগুলো, আমি তো আর বুঝতে পারছি না যে কতগুলো অ্যান্টিজেন আমার বডিতে রয়েছে বা কতগুলো অ্যান্টিবডি আমার বডিতে রয়েছে, তাহলে আমি সেই ওয়াইজ আমি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি দেবো। তাই জন্য যদি এক্সট্রা অ্যান্টিবডি চলে যায় যেগুলো বাউন্ড হচ্ছে না প্রপারলি, সেগুলো আমরা ওয়াশ করে ধুয়ে দিতে পারি, যাতে করে এক্স্যাক্ট আমরা অ্যান্সারটা পাই বা এক্স্যাক্ট একটা রিয়াকশান পাই। স্টপ সলিউশন, যে এনজাইম সাবস্ট্রেট রিয়াকশানটা একটা টাইম পর আমাকে স্টপ করতে হবে, তার জন্য আমি স্টপ সলিউশন ইউজ করি। তাহলে একটা কোটেড প্লেট, কন্ট্রোল, কনজুগেট, সাবস্ট্রেট, ওয়াশ এনজাইম, ওয়াশ কনসেন্ট্রেশন এবং স্টপ সলিউশন, এগুলো হচ্ছে আমাদের এলাইজা কম্পোনেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। এবারে দেখো, এলাইজা টেকনিকে কিন্তু অনেক ধরনের এনজাইম, এবং আমি যেমন বললাম যে এনজাইম আছে, ক্যাটালাইজ বিভিন্ন রিয়াকশান হচ্ছে, এনজাইম সাবস্ট্রেট প্রচুর পরিমাণে থাকে। তো এখানে আমি দুটো এনজাইমের কথা বলেছি, একটা হচ্ছে হর্স রেডিস পারঅক্সিডেস, আর একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। এই দুটো এনজাইমের কথা বলেছি। এছাড়াও কিছু কিছু এনজাইম রয়েছে, যেমন বিটা গ্যালাক্টোসাইডেজ, ইউরিয়েজ, এগুলো আছে, কিছু এনজাইম রয়েছে এলাইজাতে। মূলত আমরা এই দুটো এনজাইমকে দেখি, একটা হচ্ছে হর্স রেডিস পারঅক্সিডেজ, একটা হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ। তো এই হর্স রেডিস পারঅক্সিডেজের এই এনজাইমটা ধরো, এই যে এনজাইম প্লাস সাবস্ট্রেট তৈরি করছে প্রোডাক্ট। তাহলে এই এনজাইমটা হর্স রেডিস পারঅক্সাইডেজ কোন সাবস্ট্রেটের সাথে অ্যাড হবে? H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। তার ফলে এমন একটা প্রোডাক্ট তৈরি হবে যেটা টেট্রামিথাইল বেনজিডিন, যেটা যেমন একটা প্রোডাক্ট তৈরি হবে যেটা কিনা ক্রোমোজেন। ক্রোমোজেন মানে কি? জেন মানে উৎপন্ন করা, ক্রোমো মানে কালার, যা কিনা কালার উৎপন্ন করছে। ঠিক আছে, তো এখানে টেট্রামিথাইল বেনজিডিন লেখা আছে। এবার আমরা দেখতে পাচ্ছি অ্যালকালাইন ফসফেটেজ আর একটা এনজাইম। তাহলে সে শুধু কাজ করবে না, যদি তার মধ্যে এই নাইট্রোফিনাইল ফসফেট দেওয়া হয়, এই সাবস্ট্রেটটা দেওয়া হয়, তবেই একটা প্রোডাক্ট তৈরি হবে যেটা হচ্ছে ইথানডামাইন
প্লাস MgCl2, এবং এটা এক ধরনের প্রোডাক্ট হচ্ছে ক্রোমোজেনিক প্রোডাক্ট, যেটা কালার প্রডিউস করবে, এবং কালার প্রডিউস করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ দিস ইজ তখন আমরা কালার প্রোডাকশনটা দেখে আমরা তার ইন্টেন্সিটি দেখে বুঝতে পারবো যে সেই স্যাম্পলটা আদৌ রোগগ্রস্ত কি না রোগগ্রস্ত নয় সেটা আমরা বুঝতে পারবো। ওকে ওকে নাও আমরা চলে আসি, তাহলে আমরা বুঝতে পারলাম যে কীরকম। এছাড়াও তো আমি তোমাদের বললাম ইউরিএস ইউজ করা হয়, যেখানে জ্যাকবিন মানে সেখান থেকে তৈরি করা হয়। তো ইউরিএস আছে, বিটা গ্যালাক্টোসাইডেজ আছে, এগুলো এনজাইম। তবে আমরা মূলত হর্স রেডিস পারঅক্সিডেজ এবং অ্যালকালাইন ফসফেটেসটা ইউজ করি, এবং ভালো করে সেটা মনে রাখবে। হর্স রেডিস পারঅক্সিডেজ যেখানে সাবস্ট্রেট H2O2 এবং প্রোডাক্ট TMB টেট্রামিথাইল বেনজিডাইন, এবং এটা ক্রোমোজেন কালার তৈরি করতে পারছে, এবং সেই কালার দেখেই আমরা বুঝতে পারি। অ্যালকালাইন ফসফেটেজ হলে নাইট্রোফিনাইল ফসফেট এবং ইথানডামাইন প্লাস MgCl2, এবং অ্যাজ ইউজুয়াল সেটাও কালার তৈরি করতে পারছে। সো দিস ইজ দ্য এনজাইম ইউজড ইন এলাইজা। এইবার তোমাদের বলবো যে এলাইজা টেকনিকটার ওভারভিউ কীরকম। অনেক ধরনের এলাইজা হয় যেটা আমরা আস্তে আস্তে পড়বো, কিন্তু নাও we have discussed about the technique or the overview of the ELISA technique. What is the overview of the ELISA technique? At first আমি যে কোডগুলো বললাম যে 96 খানা ওয়েল রয়েছে একটা প্লেটে, সেই ওয়েলগুলোর এক একটা ওয়েলে কি থাকে, প্রি কোটেড মাইক্রো ওয়েল প্লেট থাকে। এক একটা ওয়েলের ভিতরে অলরেডি ধরো আমি যেই রোগটাকে ডিটেক্ট করতে চাইছি, ধরো সাপোজ আমি স্যাম্পেলে ডেঙ্গু ডিটেক্ট করতে চাইছি বা HIV ভাইরাস ডিটেক্ট করতে চাইছি, আছে কি না, অ্যাফেক্টেড হয়েছে কিনা কোনো মানুষ, তার স্যাম্পল নিয়ে আমি সেটা ডিটেক্ট করতে চাইছি। তাহলে আমি জানি যে তার অ্যান্টিজেনের ক্যারেক্টারটা কীরকম, বা আমি যদি তাকে অ্যান্টিবডি হিসেবে, বা আমি জানি যে তার বডিতে যদি এই ভাইরাসটা অ্যাটাক করে তাহলে কীরকম অ্যান্টিজেন সে প্রডিউস করতে পারবে, এবং সেই অ্যান্টিজেনের বিরুদ্ধে কীরকম অ্যান্টিবডি তৈরি হয় সেটাও আমরা জানি মোটামুটিভাবে, আগে থেকে জানি। কারণ রোগটাকে ডিটেক্ট করতে চাইছি মানে রোগটার ক্যারেক্টার সম্পর্কে আমি আগেই জানি। তাই জন্য আমি এমন একটা প্লেট, আমি ওই যে এলাইজা প্লেটগুলোতে অলরেডি আগে থেকে আমি প্রি কোটেড একটা অ্যান্টিবডি আগে থেকেই লাগানো অবস্থায় নিয়েছি। অনেকগুলো কিন্তু অ্যান্টিবডি থাকে, এটাকে বলে ক্যাপচার অ্যান্টিবডি, যেটা এখানে লাগানো অবস্থায় দেখতে পাচ্ছ। এরপরে আমি কি করেছি, এবার আমি সেই জায়গায় আমি কিছু স্যাম্পল ঢেলে দিয়েছি। আমি যে স্যাম্পলটাকে ডিটেক্ট করতে চাইছি সেই স্যাম্পলটা ঢেলে দিয়েছি। সেই স্যাম্পলে কিছু অ্যানালাইট আছে বা অ্যান্টিজেন আছে, যেগুলো যদি সেই অ্যান্টিবডির সাথে যদি সেই রোগগ্রস্ত হয়, তাহলে ওই অ্যান্টিবডি যেটা অলরেডি HIV বা যেই ভাইরাসটাকে আমি ডিটেক্ট করতে চাইছি তার অ্যান্টিজেনকে ক্যাপচারিংয়ের জন্য বসে রয়েছে, সেইখানে অ্যান্টিজেনগুলো গিয়ে আটকে যাবে। তাহলে এখানেও দেখো যে অ্যাড স্যাম্পল অফ স্ট্যান্ডার্ডস ইনকিউবেট বা কিছুক্ষণ ওয়েট করতে হবে। এবার ধরো আটকে গেল, হ্যাঁ এখানে দিলাম কিছু, নিশ্চয়ই স্যাম্পল আটকে গেছে। এইবার আমি কি করেছি, আমি এবার ওয়াশ করেছি, কারণ যেগুলো ধরো আটকায়নি এক্সট্রা মেটেরিয়ালগুলো বেরিয়ে গেল, শুধু যেই অ্যান্টিবডিগুলোর সাথে অ্যান্টিজেন আটকে আছে আমি সেগুলোকে অ্যালাউ করলাম। এরপরে দেখো স্যাম্পল অ্যান্ড স্ট্যান্ডার্ডস আর রিমুভড অ্যাট ডিটেক্টর অ্যান্টিবডি। কখনো কখনো এই ডিটেক্টেড অ্যান্টিবডির সাথেই এনজাইম লাগানো থাকে, কখনো কখনো এক্সট্রা একটা প্রাইমারি অ্যান্টিবডি ইউজ করা হতে পারে। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভ্যারি করে। তো আমি কি করলাম, আর একটা অ্যান্টিবডি দিলাম। এবার ন্যাচারালি একটা অ্যান্টিবডি অলরেডি আছে, তার গায়ে গিয়ে যদি স্যাম্পেলে অ্যান্টিজেন থাকে সেটা আটকে গেল বা টার্গেট প্রোটিনটা আটকে গেল। আমি আর একটা প্রাইমারি অ্যান্টিবডি দিলাম যেটা সেই অ্যান্টিজেনের উপরে গিয়ে বসবে। তাহলে আমি অ্যান্টিবডিগুলো দিয়েছিলাম, ওই অ্যান্টিজেনের উপরে গিয়ে বসলো। এরপরে আমি আবার ওয়াশ করলাম। তারপরে আমি এমন একটা অ্যান্টিবডি ইউজ করলাম যেই অ্যান্টিবডিতে কিনা ওই এনজাইমটা অ্যাড হয়ে আছে। তাহলে সেই এবার অ্যান্টিবডি বা সেকেন্ডারি অ্যান্টিবডি যদি আমি অ্যাড করি, তাহলে নিশ্চয়ই এই জায়গাটাতে গিয়ে শুধুমাত্র এইরকম অ্যান্টিবডি কমপ্লেক্সে অ্যাড হতে পারে। সে এই এনজাইমের সাথে যুক্ত হয়ে এখানে এরকমভাবে দেখো এই ছবিটার মতো গিয়ে বেঁধে গেল। আবার আমি ওয়াশ করলাম, কারণ যেগুলো বাঁধলো না সেগুলো তাহলে ধুয়ে দিলাম। এরপর আমি কি করলাম, এবার এনজাইম ততক্ষণ কাজ করবে না যতক্ষণ না এখানে একটা সাবস্ট্রেট অ্যাড করব, কারণ এনজাইম আর সাবস্ট্রেট অ্যাড হয়ে তবে প্রোডাক্ট তৈরি হবে, তবে কালার দেবে, তবে বুঝতে পারবো যে কীরকম ইন্টেন্সিটি। এইবার আমি সেই স্যাম্পলে কী করলাম, অ্যাড ডিটেকশন সাবস্ট্রেট। এবার আমি যেই এনজাইম দিলাম সেই ওয়াইজ একটা সাবস্ট্রেট এই স্যাম্পলে অ্যাড করলাম। এবার এনজাইম যখন সাবস্ট্রেটের সাথে লাগলো তখন তৈরি হলো প্রোডাক্ট, এবং প্রোডাক্ট মানে একটা ক্রোমোজেনিক প্রোডাক্ট এখানে তৈরি হবে, কালার প্রডিউস করবে, এবং সেই কালারের অপটিক্যাল ডেন্সিটি, সেই ডেন্সিটিটাকে আমরা দেখে বা সেই কালারের ইন্টেন্সিটিটাকে দেখে আমরা বুঝতে পারবো যে কতটা অ্যান্টিবডি আদৌ কি আছে। যদি কালার না তৈরি হয় তাহলে বুঝবো যে কোনো অ্যান্টিজেন বা নেই,
বা এই ভাইরাস দ্বারা সে আক্রান্ত হয়নি, যদি সেটা দেখায় কালার শো করে, তাহলে বুঝবো ইয়েস শি ইজ অ্যাফেক্টেড বাই দিস ডিজিজ অর নট। ওকে, তাহলে আমরা দেখলাম খুব সহজ প্রসেস, একটা মাইক্রোওয়েল প্লেট যার আগে থেকেই কোট করা রয়েছে অ্যান্টিবডি দিয়ে, তারপরে স্যাম্পল ঢাললাম, স্যাম্পল ঢালার পর একটা প্রাইমারি অ্যান্টিবডি দিতেও পারি বা একেবারে অ্যান্টিবডি কনজুগেটেড অবস্থায় এনজাইমও দিয়ে দিতে পারি, তারপর সাবস্ট্রেট ঢাললাম, প্রোডাক্ট তৈরি হলো, কালার তৈরি হলো, এবং দেন আমরা বুঝতে পারলাম, একদম ইজি। নেক্সট দেখো এই যে ছবিটা, এই হচ্ছে এরকম প্লেট থাকে, হ্যাঁ, সেই প্লেটটা বললাম পলিস্টিরিন দিয়ে তৈরি। এবার এই প্লেটে দেখো এরকম প্রচুর প্রচুর ওয়েল রয়েছে এবং সেই ওয়েলগুলোতে আগে থেকেই এরকমভাবে অ্যান্টিবডি লাগানো রয়েছে। এবার আমি স্যাম্পল দিলাম, স্যাম্পলকে এখানে অ্যানালাইট, যে অ্যানালাইটগুলো যদি থাকে সেই অ্যানালাইটগুলো লাগলো, এবং যদি অ্যানালাইটগুলো লাগে আবার আমি ডিটেকশন অ্যান্টিবডি দিলাম যার সাথে এনজাইম লেগে আছে, এবং লাস্ট অফ অল আমি সাবস্ট্রেট অ্যাড করলাম, যে না সাবস্ট্রেট অ্যাড করলাম সে কালার জেনারেট করলো, একটা সিগনাল দিল, ধরো এই যে যেগুলোতে রয়েছে সেগুলো কালার তৈরি করলো, যেগুলোতে নেই সেগুলো কন্ট্রোল, সেগুলো কালার দিচ্ছে না, আমি একটা পজিটিভ একটা নেগেটিভ কন্ট্রোল রেখে দিলাম, এবং তারপর দেখো এই সলিউশনটাকে স্টপ, রিয়াকশনটাকে স্টপ করে দিলে সেই কালারটা এরকম, কালার ডেভেলপ করার পরে সেই কালারটা এখানে এসে স্থির হয়ে যায়, এবং সেই কালার দেখে আমরা বুঝতে পারি। এবং কোয়ান্টিফিকেশন অ্যানালাইট কনসেন্ট্রেশন দেখো যত বাড়ছে তত কিন্তু এদিকে অ্যাসে রিডআউটটা তত বাড়ছে। এই আমরা রিডআউট কী করছি, লাইটের পরিমাণটাও, লাইট বলছি, এই যে কালারের পরিমাণটাকে আমরা রিডআউট করছি, তাহলে তত কালারটা কিন্তু যত বাড়ছে, আমরা রিডআউট যত বাড়ছে দেখো অ্যানালাইট কনসেন্ট্রেশন কিন্তু তত বাড়ছে। এটা যদি 200 হয় এটা হবে 1, 300 হলে এটা বাড়ছে, এটা হলে এরকম বাড়ছে, তাহলে বুঝতে পারছো যে আমরা এইভাবে এলাইজা টেকনিকটাকে করে থাকি। আর নেক্সট আমরা টাইপস অফ এলাইজা আমরা বলে রাখছি যে কত রকমের হয়, একটা ডাইরেক্ট এলাইজা, একটা ইনডাইরেক্ট এলাইজা, একটা স্যান্ডউইচ এলাইজা, একটা কম্পিটিটিভ এলাইজা। এই প্রত্যেকটা টাইপ অফ এলাইজা এবং এর ভাস্ট অ্যাপ্লিকেশন তো তোমরা বুঝতেই পেরেছো যে কী কাজে এটাকে লাগানো হয়, তাও আমরা আরও ডিটেলসে প্রত্যেকটা এলাইজা টেকনিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের টপিক। আমি আজকে এলাইজা টেকনিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন রোগকে ডিটেক্ট করার জন্য খুব ইজি একটা মেথড, তো যেটা এখন হাইলি অ্যাপ্লিকেবল বলা চলে। তো আজকে আমরা এলাইজা টেকনিক নিয়ে আলোচনা করলাম, একটা ওভারভিউ তোমাদের সামনে তুলে দিলাম। আমরা এর পরেও এই আস্তে আস্তে বাকি টেকনিকগুলো নিয়ে আলোচনা করবো এবং এলাইজার যে টাইপস সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। থ্যাংক ইউ ফর টুডে, সি ইউ এগেইন অ্যান্ড স্টে সেফ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন প্রেস করবে, কারণ বেল আইকন প্রেস করলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে সেটা তোমাদের কাছে। এবং লাইক অ্যান্ড কমেন্ট করলে অবশ্যই আমরা মোটিভেটেড হব এবং আমরা আরোভাবে নিজেদেরকে মোটিভেটেড করব, নিজেদেরকে আরোভাবে মোটিভেটেড করে তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারবো, যাতে করে তোমরা পড়াশোনা শিখতে পারো এবং খুব সহজে তোমরা বুঝতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, খুব সাবধানে থাকো, ভালো থাকো, এই কামনাই করি।